খাবারের সঙ্গে মুরগির বাচ্চার বাড়তি দাম প্রান্তিক খামারিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। পোল্ট্রি শিল্প টিকিয়ে রাখতে সিন্ডিকেট ভাঙার তাগিদ। চট্টগ্রাম বন্দরের কাছে বছরে ১১৫ কোটি বাড়তি পৌরকর দাবি সিটি কর্পোরেশনের। ভারী যানের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক কালভার্ট মেরামতে দিতে হবে এই অর্থ। চলছে চিঠি চালাচালি। তরুণ উদ্যোক্তাদের হাত ধরে বদলে যাচ্ছে রাঙামাটির পর্যটন শিল্প। নতুন রিসোর্ট, বিনোদন কেন্দ্রে বাড়ছে ভিড়। ঋণ সুবিধা ও বিদেশি পর্যটক ভ্রমণে নীতিমালা শিথিলের দাবি। এবং এবার ব্রিক্সভুক্ত দেশের উপর ১৫০% আমদানি শুল্ক আরোপের হুঁশিয়ারি মার্কিন প্রশাসনের। বাণিজ্যিক সম্পর্ক না রাখার স্পষ্ট বার্তা ট্রাম্পের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইয়ানুর শিফাত। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব দেশের পোল্ট্রি শিল্প নিয়ে। আর এর জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সহসভাপতি মোহাম্মদ আনোয়ারুল হক। স্যার, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা করব, তবে এই বিষয়ে আমরা আগে একটি প্রতিবেদন দেখে নিব। চড়া নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি মুরগির মাংস ও ডিমে, তবে চিন্তার ভাঁজ প্রান্তিক খামারিদের মাঝে। কেননা ফিডের বেশি দামের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বাচ্চার বাড়তি দাম। এতে অধিকাংশ খামারিকে গুনতে হচ্ছে লোকসান। তাদের সংগঠন বিপিএ বলছে নতুন করে চাওয়া হয়েছে বাচ্চার সিন্ডিকেট। স্বস্তি আনতে সরকারি তদারকি বাড়াতে তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ৩ মাস যাবত ডিমের কোনো ক্রাইসিস নেই, ডিম অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে আর ডিমও কম দামে পাওয়া যাচ্ছে, কাস্টমারও খুশি। আমরা অবশ্যই স্বস্তি পাচ্ছি। আর কৃষকদের কথা চিন্তা করলে হ্যাঁ, তাদের দিক দিকেও আমাদের তাকানো উচিত। মুরগি ও ডিমের দাম নিয়ে ক্রেতা বিক্রেতার এই সন্তুষ্টি বলে দেয় বাজার স্বস্তির কথা। বর্তমান বাজারে ব্রয়লার মুরগি ২০০ থেকে ২১০ আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা দরে। অন্যদিকে ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস ১০ থেকে ১১ টাকার মধ্যে। এই দাম নিয়ে ক্রেতা মনে সন্তোষ থাকলেও নানান অসন্তোষ দেখা যাচ্ছে উৎপাদনকারীদের মাঝে। তার প্রধান কারণ ফিড ও বাচ্চার দাম। খামারিরা বলছেন চড়া ফিডের দামের পাশাপাশি ২ মাসের ব্যবধানে বাচ্চার দাম বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। এতে বেড়েছে উৎপাদন খরচ। বিপরীতে বাজারে চাহিদা কমায় খামার পর্যায়ে কমেছে মুরগির বিক্রয় মূল্য। এতে লোকসানে পড়ছেন খামারিরা। ২ মাস আগে যে বাচ্চার দাম ছিল এখন তার ডবল বাচ্চার দাম হয়ে গেছে। বাচ্চার দাম ডবল হওয়ার কারণে এখন অনেক খামারি মাঝপথে বন্ধ হয়ে গেছে। অনেক শ্রমিক কিন্তু খামারে কাজ করে। এখন মুরগির দাম যদি কমে যায় তাহলে শ্রমিকগুলো কিন্তু বেকার হয়ে যায়। পুঁজি খুবই স্বল্প, বেশি দামে ফিড নেওয়া লাগে। যেমন ক্যাশে নিলে আমরা ৩২০০ টাকায় ফিড পাই, সেখানে ডিলার কাছ থেকে ৩৫০০-৩৬০০ টাকায় ফিড নেওয়া লাগে। এতে হয় কি আমাদের উৎপাদন খরচ অনেক বাড়ে যায়। যখন ভুট্টার কেজি ছিল ৪০ থেকে ৪২ টাকা, তখনও ফিডের বস্তা ছিল একই দাম ছিল। এখন ৩০ থেকে ৩২ টাকা কেজি, এখনও সেই একই দাম। প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বলছে মুরগির ফিড তৈরির প্রধান উপাদান ভুট্টার দাম কমলেও বাজারে এর প্রভাব নেই। পাশাপাশি বাচ্চা নিয়ে সিন্ডিকেট হচ্ছে বলেও দাবি তাদের। বড় বড় রাঘব বোয়াল পোল্ট্রি কোম্পানিগুলো আছে, তাদেরকে যদি কন্ট্রোল নেওয়া যায় সরকারের কন্ট্রোলে, এবং তারা যদি নীতিগতভাবে ঠিক হয়ে যায় বা ব্যবসায় সিন্ডিকেট তৈরি না করে, ডিম মুরগির দাম আরো কমানো সম্ভব। খামারিদের টিকিয়ে রাখতে ফিড ও বাচ্চার যৌক্তিক দাম নির্ধারণ ও তা বাস্তবায়নে সরকারকে জোর তদারকির তাগিদ অর্থনীতিবিদের। যারা বড় ব্যবসায়ী, যারা বাচ্চা সাপ্লাই দিচ্ছে বা ফিড সাপ্লাই দিচ্ছে, তাদেরকে ওটা নিয়ন্ত্রণ করতে হবে। দরকার হলে অন্যভাবে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে যাতে করে এই প্রাইসটা সহনীয় পর্যায়ে থাকে আর কি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে ২০২৩-২৪ অর্থ বছরে দেশে মোট মাংস উৎপাদন হয়েছে ৯২,২৫,০০০ মেট্রিক টন আর ডিম ২,৩৭৪ কোটি ৯৭ লাখ পিস। এর সিংহভাগ যোগান দেয় প্রান্তিক খামারিরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি। এ পর্যায়ে আমরা চলে যাব আলোচনায়। জনাব আনোয়ারুল হক, আমরা যেমনটা দেখলাম প্রতিবেদনে মুরগির দামের সংকট নিয়ে, তো আমি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা হচ্ছে দাম কি নির্ধারণ করে দেওয়া হয় সরকারের পর্যায়ে? যদি করে দেওয়া হয় সেটি কত? এবং এই যে মুরগির বাচ্চার যে সংকট আমরা প্রায় সময় দেখি বা অভিযোগ রয়েছে, এক্ষেত্রে আপনারা কি ধরনের উদ্যোগ নেন? দেখুন, কতগুলো সময়ের উপরে নির্ভর করে। কখনো কোনো সময় বাচ্চার দাম একটু বৃদ্ধি হয়, কখনো
রেডি মুরগি যে বাজারে যেটা আমরা কিনি সেটি কখনো বাড়তি হয়, সেগুলোর অনেকগুলো কারণ থাকে। প্রথমত হচ্ছে যে বাচ্চার দাম আজকের দিনে যদি আমি বলি, বাচ্চার দাম যদি বেশি পরিলক্ষিত হয়, সেটি কিন্তু উল্লেখ্য হচ্ছে যে আপনার সামনে কিন্তু ঈদের বাচ্চাটা কিন্তু ঈদের দিন উঠে বড় হবে না, সেটি কিন্তু 30 দিন 35 দিন 40 দিন বাচ্চার প্রকারভেদে কিন্তু তার সময়টা নিয়ে ফার্মিং করে সেটা বড় হবে, সেটি বাজারে আসবে। তো এখন যে বাচ্চাগুলি গত 10 দিন ধরে বাচ্চা বাজারে যাচ্ছে, বা এখনও যে বাচ্চাটি আজকেও যেটি যাবে সেটি ঈদের জন্য যাবে। তো ঈদের সময় বাড়তি কিন্তু ডিমান্ড থাকে, ঈদের বাজারকে মিট আপ করার সাপ্লাই যোগানটা ঠিক রাখার জন্য ফার্মাররা অতিরিক্ত বার্ডস তারা নেয় এবং সেটি প্রতিপালন করে ঈদের সময় বিক্রি করার জন্য। তো সেই সময়টা কথা যদি চিন্তা করা হয়, সেখানে কিন্তু একটু বাজার বাড়তি থাকতেই পারে। তবে সরকার নির্ধারিত মূল্যেই কিন্তু বাচ্চাগুলো বিক্রি হচ্ছে। আমাদের ব্রয়লার বাচ্চার নির্ধারিত রেট হতো 57 থেকে 58 টাকা সরকার কর্তৃক নির্ধারিত আছে, সেই দামেই বিক্রি হচ্ছে। এখন এটি আবার যারা ডিলার বাচ্চাটা আমাদের কাছ থেকে নিয়ে যারা ফার্মারকে দিচ্ছে, এখানে একটু নিয়ন্ত্রণটা আমাদের নাই। কারণ সেই জায়গাটায় যখন বাজারে অতিরিক্ত ডিমান্ড থাকে, কারণ বাচ্চা উৎপাদনকারী কিন্তু তার নির্ধারিত একটা কোয়ান্টিটি সে প্রোডাকশন করতে পারে, চাইলেই সে কিন্তু রাতারাতি সে করতে পারে না। তার প্রোডাকশন বাড়াতে গেলে সেই মিনিমাম 8 মাস সময় লাগে তার প্রোডাকশন নতুন করে বাড়তি করতে গেলে। তো নির্ধারিত কোয়ান্টিটি যখন বাজারে যায়, যখন বাজারে ডিমান্ড বেশি থাকে, মাঝখানে যারা মধ্যস্থভোগী তারা কিন্তু একটু 19-20 বেশি করে ফেলে। আপনি যেরকম এক একটি মুরগির বাচ্চার দামের কথা বলেন, মাঝের দিকে কিন্তু আমরা এমন অভিযোগও পেয়েছি যে প্রতিটি বাচ্চা 95 টাকাতেও বিক্রি হয়েছে। না, এখানে একটু ভুল বোঝাবুঝি মনে হচ্ছে। সেটি হচ্ছে যে ব্রয়লার যেটি খাবার উপযুক্ত, যেটা মাংসের জন্য আমরা বাজার থেকে কিনি, সেটি কিন্তু কখনোই 60 টাকার উপরে বিক্রি হয় নাই, 57-58 টাকা থাকে। অনেক সময় খুচরা বাজারে এটা আরেকটু 2-1 টাকা বেশি বিক্রি হয়। সেটা ওই যে বললাম যে ডিলার পর্যায়ে যারা এটা ম্যানিপুলেট করে। আপনি ব্রিডার্স পর্যায়ের কথা হয়তো বলছেন, আমি খামারি পর্যায়ের কথা বলছি। আমি ঠিক এই জায়গাটাই বলছি যে যেটি হচ্ছে লেয়ার মুরগি, যে ডিম পাড়া মুরগির বাচ্চা, সেটির মূল্য এটি হতে পারে। আর খাবার মুরগি যেটি, সেটি আর হলো যেটা ডিম পাড়ার বাচ্চা, যে মুরগির বাচ্চা যেটা, সেটি কিন্তু দুটো আলাদা। তো 90 টাকা বা 80 টাকা বা 70 টাকার উপরে কখনোই খাবারের মুরগি যেটা বাচ্চা, যেটি একদিনের বয়সের মুরগির বাচ্চা, সেটি কখনোই বিক্রি হয়নি দেশে। এই জায়গাটা একটু মনে হয় ভুল বোঝাবুঝি হচ্ছে কোথাও একটা। এই যে ভুল বোঝাবুঝির কথাটা বললেন, এই ক্ষেত্রে উত্তরণের উপায়টা কি? না, এর উত্তরণের কিন্তু আমি আবার জিনিসটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে লেয়ার বার্ড যেটা কমার্শিয়াল লেয়ার, যেটি ডিম উৎপাদন করে, সেই মুরগির বাচ্চাটার কিন্তু মূল্য একটু বেশি থাকে। আর যেটি খাবারের, সেটি কিন্তু এই সরকার নির্ধারিত দামেই বিক্রি হয়, এটি ম্যানিপুলেট করে কিছু। এখানে কিন্তু তেমন কোনো একটা হয় না। ওঠানামার ক্ষেত্রে যদি আপনি বলেন যে মাঝে মাঝে বাজার 50-60 টাকা 55 টাকা বিক্রি করছেন, আবার 30 টাকা বিক্রি করতেছেন, আমাদের উৎপাদন কস্টই 45 টাকা। তো যখন আমরা 30 টাকা বিক্রি করি, তখন কিন্তু মানে আমাদের বেদরক একটা লস হয়ে যায়। এখন এটি উত্তরণের উপায় কি যদি বলা হয়, এটি সরকারকে কিছু নির্ধারিত কিছু স্টেপ নিতে হবে। কারণ বাজারে যে সাপ্লাই চেইন যেটা থাকবে, মানে যোগানের যে বিষয়টা থাকবে, উৎপাদন যে এটা ঢেলে সাজাতে হবে। কিভাবে সাজাইলে আমরা সারা বছর একইভাবে বাচ্চা বাজারে একই পরিমাণ আসবে। যেমন ধরলেন যে প্রতি সপ্তাহে আমাদের এখন উৎপাদন আছে প্রায় 1,60,00,000 থেকে 1,70,00,000 বাচ্চা। এটি যদি 50-এর নিচে আসে, তাহলে বাজারে কিন্তু বাচ্চার ক্রাইসিস হয়। এটি যখন 80 থেকে 70 থেকে 80 লক্ষ বাচ্চার উৎপাদন থাকে প্রতি সপ্তাহে, বাজার স্থিতিশীল থাকে। তো এটি ঢেলে সাজাতে হবে, সরকারের এটি তদারকি দরকার। আমিও বলছি, এটি আপনার ফার্মাররা বলছেন বা আপনারা বলছেন, সেটি আমরাও চাই সরকার এটি নিয়ন্ত্রণ করুক, বা সরকার এটি তদারকি করে এই উৎপাদনটাকে যদি নিয়ন্ত্রণ করা হয়, বাজার স্থিতিশীল থাকবে আমি মনে করি। প্রান্তিক খামারিদের তো টিকে রাখতে হবে। তো এই ক্ষেত্রে যে এখন প্রতিটি মুরগির দাম রয়েছে, সেটি কি কতটা যৌক্তিক বা আপনারা কি মনে করছেন? দেখুন, প্রান্তিক খামারি লোকসান গুনছে কিনা বা লাভবান হবে, প্রান্তিক খামারি ছাড়া তো আমরা থাকতে পারবো না। আগে তারা, তারপরে আমরা। তো এটি সবসময় দেখুন, বিজনেস মানেই ঝুঁকি থাকবে, সেখানে মুনাফা থাকবে, সেটা লস থাকবে। যদি ঝুঁকি না থাকে, মুনাফা যদি একতরফা হয়, লস যদি না থাকে, তাহলে তো বিজনেস হইল না। তাহলে সবাই আসে বিজনেস করবে, যে বিজনেস মানেই তো লাভ। ঠিক বিষয়টা এরকম না। তো সব মিলিয়ে লাভ মুনাফা থাকবে। তবে বছরের যদি সিংহভাগ সময় যদি ফার্মাররা লস করে, তাহলে ফার্মাররা থাকবে না, সেখানে তো আমরাও হারিয়ে যাব, কারণ ওরা আগে। তো এখানে যে বিষয়টি আছে, সেটি আমাদের
সরকারের কিছু অনেকগুলো উদ্যোগ নেওয়া দরকার, সেটা আমরা অনেকগুলো বিষয়ে তাদেরকে অ্যাড্রেস করেছি। সেই বিষয়গুলো যদি সরকার যদি অ্যাড্রেস করে, আমাদের কথাগুলোকে রাখে, তাহলে আমরা মনে করি যে আরও উৎপাদন কস্ট আমাদের কমবে এবং সাশ্রয়ী মূল্যে আমার ফার্মারকে ফিড, বাচ্চা এগুলো দিতে পারবো। এ থেকে এই ফার্মাররা উত্তরণ হবে এবং তারা বেশিরভাগ সময়, বছরের বেশিরভাগ সময় তারা লাভবান হবে বলে আমি মনে করতেছি। যেগুলো আমরা সরকারকে দিয়েছি সেগুলো যদি সময় থাকে আপনি বলার সুযোগ দেন, তাহলে বলতে পারি যে কিছু কিছু বিষয়ে আমরা সরকারকে অ্যাড্রেস করেছি যে এই বিষয়গুলো আমাদেরকে সমাধান করে দিন, তাহলে আমরা আরও সাশ্রয়ী মূল্যে ফিড এবং বাচ্চা বাজারে দিতে পারবো। সেই বিষয়গুলো কি আপনি যদি সংক্ষিপ্ত? সেই বিষয়গুলো হচ্ছে যে দেখুন, আপনি যদি গত এক বছরের যদি ব্যবধান দেখেন, তাহলে গত এক বছরে আমরা যদি 90 টাকা $1 যদি মানে আমাদের পণ্য, আমদানি পণ্য যেগুলো র মেটেরিয়ালস বা বাচ্চা বা যা কিছু যেটা পোল্ট্রি শিল্পের জন্য আমদানি করতে হয়, সেটি 90 টাকা 95 টাকা আমরা ডলার পে করছি। এখন কিন্তু 122 টাকা 24 টাকা আমরা ডলার পে করতেছি। এখানে একটা বিরাট ফারাক। যদি আমাদেরকে পোল্ট্রি শিল্পের জন্য বা এই প্রাণী সম্পদ দপ্তরের জন্য যদি সরকার যদি একটু ছাড় দিয়ে যদি একটা ডলার নেগোশিয়েট করা বা বিল পরিশোধের যদি ব্যবস্থা করে, এটি একটা বিষয়। আর এখন বর্তমানে আপনি দেখেন যে ব্যাংকের ইন্টারেস্ট কিন্তু এই মুহূর্তে 16-17%। এটা আনবিলিভেবল। এটি নিয়ে এই শিল্প টিকে থাকা খুব কঠিন, কারণ এই শিল্পের র মেটেরিয়ালস কিন্তু ব্যাপক। মানে একটি শিল্প প্রতিষ্ঠান চালাতে গেলে 3 মাসের যদি স্টক নেয়, যে পরিমাণ টাকা ইনভেস্ট হয় সেটি ব্যাংক ছাড়া কিন্তু সম্ভব নয়। তো আজকে যদি 16-17% ইন্টারেস্ট দিয়ে যদি একটা প্রতিষ্ঠান চালাতে হয়, তাহলে তার কীভাবে সার্ভাইভ করবে? এছাড়াও আমাদের কাস্টম জটিলতা অনেক আছে, ট্যাক্সের জটিলতা অনেক আছে। তারপরে ইতিমধ্যেই আমরা গুঞ্জন শুনছি জাস্ট রিসেন্ট যে সয়াবিন মিল, যেটা আমরা ব্যবহার করি, সয়াবিন তেল যে উৎপাদন হয় তার যে ওয়েস্টেজ প্রোডাক্ট মানে ওয়েস্ট প্রোডাক্ট মানে সয়াবিন মিল বলি আমরা, সেটি মাঝখানে এখন এই মুহূর্তে শুধু আমরা এআইটি প্রদান করি, কিন্তু গভর্নমেন্ট রিসেন্টলি চিন্তা করতেছে যে এখানে 5% তারা বা 10% রেগুলেটরি ডিউটি বসাবে। যদি এটা বসায় তাহলে কিন্তু আমাদের একটু প্লিজ এটা যদি বসায় তাহলে এটা আবার মানে আমাদের উপরে একটা চাপিয়ে দেওয়া হবে একটা ট্যাক্স। সেটি আমি আপনাদের মাধ্যমে আজকে জানাতে চাই সরকারকে যে যেটি রেগুলেটরি মিটিং 26 তারিখে মিটিং ডেকেছে এই বিষয়ে, তো আমাদেরকেও রেখেছে তারা। এই জায়গাটায় আমি অনুরোধ করব যে এটি যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখা, না হলে আমাদের এই পোল্ট্রি শিল্পের যে খাদ্যমূল্য আরও বেড়ে যাবে। আচ্ছা, ছোট্ট করে আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে প্রতিটা উৎসবের আগে আগে আমরা দেখি মুরগি এবং ডিমের দাম বেড়ে যায়। এই যে বেড়ে যাওয়াটা আপনারা কতটা যৌক্তিকভাবে দেখছেন, আমি সংক্ষেপে জানতে চাচ্ছি আপনার কাছে। দেখুন এটা বাস্তব যে দেখুন গত শীতের সময় যে জানুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি এই সময়গুলো কিন্তু পিকনিক, বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতা, বিয়ে শাদী এগুলো হয়। সেইটা হয়ে বাড়তি কিছু চাপ পড়ে বাজারে, আর বাড়তি চাপ পড়লে সেইভাবে যদি উৎপাদন যদি না থাকে তাহলে কিন্তু সাপ্লাই চেইনে একটা গ্যাপ পড়ে যায়, সরবরাহ কিন্তু ডিমান্ডের সাথে গ্যাপ পড়ে যায়, সেখানে কিন্তু একটু বাড়তি মানে হয়ে যায় বাজার। এটা স্বাভাবিক, সামনে ঈদের সময় কিন্তু এরকম হবে, যার কারণে কিন্তু এখন বাচ্চার মূল্য একটু বেশি দেখাচ্ছে। এই কারণেই যে যেন বাচ্চা ফার্মাররা যার ক্যাপাসিটি 2000 আরও 2000 সে ইউজ করছে না, সেটা কিন্তু সে ইউজ করার চেষ্টা করতেছে। তো এইভাবে আসলে সাপ্লাই চেইনের যখনই একটু গ্যাপ হয়ে যায় তখন কিন্তু একটু মূল্য বৃদ্ধি পায়। আবার দেখবে যে মানে সামনে রমজানের ঈদের পরে বাজারটা কিন্তু ড্রপ করবে। ধন্যবাদ জনাব আনোয়ারুল হক, আমরা এখানে শেষ করছি। পোল্ট্রি শিল্প নিয়ে আমাদের সঙ্গে কথা বলছিলেন জনাব আনোয়ারুল হক। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক পোল্ট্রি শো। সেখানে আছেন সহকর্মী অন্তরা সেন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। 3 দিন ব্যাপী আয়োজিত 13তম আন্তর্জাতিক পোল্ট্রি শোয়ের শেষ দিন আজ। আমি এখন আছি রাজধানীর পূর্বাঞ্চলের বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে। বিশ্বের 17টি দেশের 2 শতাধিক প্রতিষ্ঠান কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। তাদের সর্বাধুনিক প্রযুক্তি এবং পণ্যের পসরা সাজিয়ে তারা কিন্তু এখানে হাজির হয়েছেন। এখানে মেলা সংশ্লিষ্টদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে স্বল্পতম সময়ে মানসম্মত প্রোটিন উৎপাদন করতে হলে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার তাদের নিশ্চিত করতে হবে এবং এছাড়া খামার ব্যবস্থাপনায় আধুনিকায়ন ঘটাতে হবে। এছাড়া গবেষণার কাজে ব্যয় বাড়াতে হবে। আমরা সকলেই জানি যে আমাদের শরীরের আমিষের চাহিদার কিন্তু অনেকটাই পূরণ করে মুরগির মাংস, আর দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতে আর পোলট্রি খাতকে আরও আধুনিকায়ন আর টেকসই করার লক্ষ্যে কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা আমাদের জানিয়েছেন। এছাড়া আমি এখানে আসা অনেকের সাথে আমরা কথা বলেছি, তাদের মধ্যে কিন্তু অনেকেই নতুন করে পোল্ট্রির ব্যবসা শুরু করতে চাচ্ছেন। তাদের জন্যও কিন্তু এই
মেলা অনেক উপকারী ভূমিকা রাখবে বলে কিন্তু মনে করছেন আয়োজকরা। এছাড়া যে শুধু পোলট্রিরই যে পোলট্রি সম্পর্কে যে ধারণা পাবেন শুধু তা নয়, মাছ, তারপরে হাঁস, গরুর খাবার নিয়েও কিন্তু বেশ ধারণা পাওয়া যাবে, কিভাবে তাদের এইসব নিয়ে ব্যবসা করা যায় এই সম্পর্কে কিন্তু তারা ধারণা পাবেন। 3 দিন ব্যাপী এই শো এর কিন্তু আজকে শেষ দিন। আর এই মেলা কিন্তু শুরু হয়েছে সকাল 10টা থেকে, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর এই ছিল আন্তর্জাতিক পোলট্রি মেলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পূর্বাচলের আন্তর্জাতিক পোলট্রি শোতে। এবার বন্দর বাণিজ্যের খবর। চলতি বছরের শুরুতে মংলা সমুদ্র বন্দর দিয়ে একনেকে প্রায় 5,000 কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। তবে পণ্য আমদানি রফতানিকারকদের এ বন্দর ব্যবহারে আগ্রহী করার উপরই সুফল নির্ভর করবে বলে মনে করছেন অনেকে। আরও বিস্তারিত জানাতে বন্দর জেরিতে আছেন সহকর্মী মাহমুদ হাসান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বিগত সরকারের চেয়ে কিন্তু বর্তমান সরকারের মংলা বন্দরের প্রতি কিন্তু সুদৃষ্টি বেশি, যার কারণে কিন্তু মংলা বন্দর আগের তুলনায় কিন্তু অনেকটা ডেভেলপড হয়েছে এবং পুরা দমে কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কারণ এই বর্তমান সরকার চলতি বছরে কিন্তু 2 দফায় 2টি প্রকল্প, বড় 2টি প্রকল্প গ্রহণ করেছে। তবে এই প্রকল্প 2টি যে একনেকে যে অনুমোদন দিয়েছে তাতে প্রায় 5,000 কোটি টাকারও বেশি কিন্তু মংলা বন্দর উন্নয়নের জন্য বর্তমান সরকার একনেকে এই 2টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে এই প্রকল্পের কাজগুলো কিন্তু খুব রিসেন্টলি তারা শুরু করবে এবং এই প্রকল্পগুলো যখন শেষ হবে তবে মংলা বন্দর কিন্তু আর পিছনের দিকে তাকানো হবে না। মংলা বন্দর সে আগের তুলনায় কিন্তু অনেকটা ডেভেলপড হবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে ব্যবসায়ীরা যে কথাটি জানিয়েছে যে অন্যান্য বাংলাদেশে যে অন্যান্য যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরের তুলনায় যদি পর্যাপ্ত সুযোগ সুবিধা বা তাদেরকে সেইভাবে নেভির সার না দেওয়া হয় তাহলে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু এই মংলা বন্দর ব্যবহার করতে কিন্তু আগ্রহ হবে না। তাহলে মংলা বন্দরের যে সুযোগ্য যে চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যান কিন্তু ব্যবসায়ীদের নিয়ে দফায় দফায় তারা কিন্তু মিটিং করছে, আলোচনা করছে কিভাবে যে বাংলাদেশে যে এই মংলা বন্দর ব্যবহার করার জন্য যতটা সুযোগ সুবিধা দেওয়া দরকার আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের, সেগুলো কিন্তু তারা বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে নিয়ে কিন্তু আলোচনা করেছে এবং এখনো তাদের সেই আলোচনা অব্যাহত রয়েছে। তার কারণ আগে কিন্তু এখান থেকে পাটজাত দ্রব্য এবং হিমায়িত পণ্য কিন্তু পর্যাপ্ত আকারে এখান থেকে রপ্তানি হতো। তবে সেই পাটজাত দ্রব্য কিন্তু মধ্য স্থানে কিন্তু তাই পর্যাপ্ত সেটা শেষ হয়ে গেছিল। এখন সেটাকে আরো বৃদ্ধি করার জন্য তারা কিন্তু বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গিয়ে কিন্তু ব্যবসায়ীদের সাথে আলোচনা করছে এবং মংলা বন্দর কিন্তু সে আগের তুলনায় সেই মংলা বন্দর নেই, এখন কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। জাহাজের সংখ্যা বেড়েছে, আমদানির সংখ্যা, রপ্তানি পণ্য সংখ্যা বেড়েছে, বাড়ছে রাজস্ব সংখ্যাও। তবে এই ছিল আমার কাছে মংলা বন্দরের সক্ষমতার সর্বশেষ খবর। রমজানে নিত্যপণ্যের বাজারে কারসাজি ও কৃত্রিম সংকট রোধে গ্যাস, বিদ্যুৎ, পানি সহ জ্বালানির নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চট্টগ্রামে নাগরিক পদযাত্রা করছে ক্যাব। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছে তার কাছে। দাম নিয়ন্ত্রণ রাখা, নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ এবং বিদ্যুৎ সরবরাহের দাবিতে ক্যাব চট্টগ্রামে পদযাত্রা কর্মসূচির আয়োজন করেছে। এখন পদযাত্রার আগে সংক্ষিপ্ত একটি সমাবেশে যারা আছেন অংশগ্রহণকারীরা তারা কিন্তু বক্তব্য রাখছেন এবং যারা এখানে বক্তব্য রাখছেন তারা বলছেন যে পর্যাপ্ত নিত্যপণ্য মজুদ থাকার পরও দেখা যায় প্রতি বছর যে রমজানে কিন্তু বিশেষভাবে সিন্ডিকেটে যেসব ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়, কালোবাজারি করে, সেটা যেন এইবার না হয় সে কারণে এখনই সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি তারা জানিয়েছেন। তারা বলছেন যে রমজানের হয়তো আর সপ্তাহখানিকের কিছুটা বেশি সময় আছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ব্যবসায়ীরা কিন্তু এলসি না খুলতে পারার অজুহাত কিংবা ডলার সংকট সহ বিভিন্ন সংকটের অজুহাত দিয়ে নিত্যপণ্যের, বিশেষ করে যেগুলো রমজানের চাহিদা বেশি থাকে সেসব
সব নিত্যপণ্যের দাম বাড়ানোর একটা চেষ্টা পাইতারা করছে, যেন সেটা না করতে পারে অবিলম্বে সরকারকে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান কিন্তু এখানে যারা বক্তব্য দিচ্ছেন তারা রাখছেন। এছাড়া দেখা যায় রমজান আসলে পানি সংকট, বিদ্যুৎ সংকট আর সহ নানা ধরনের সংকট কিন্তু নাগরিক জীবনে দেখা যায়। সেক্ষেত্রে এইসব সংকট নিরসনেও যেন স্ব মন্ত্রণালয় এবং অন্তর্বর্তী সরকার যেন ব্যবস্থা নেয় সেই দাবি কিন্তু তারা জানিয়েছে। আমরা দেখেছি যে এই যে পদযাত্রায় সেখানে কিন্তু ক্যাবের যেমন নেতৃবৃন্দরা আছেন তারা যেমন এসেছেন, সেই সঙ্গে কিন্তু নানা পেশাজীবী এমনকি ছাত্র প্রতিনিধিরাও কিন্তু এই যে পদযাত্রা সেটা অংশ নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই এই পদযাত্রা কিন্তু এই যে চকবাজারের অলিখা মসজিদের সামনে থেকে শুরু হয়ে নগরীর চকবাজার এলাকা সহ প্রদক্ষিণ করে জামাল খান প্রেস ক্লাবের সামনে গিয়ে কিন্তু শেষ হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ। দেখছেন এ সময়ের বাণিজ্য। বছরে ৪৫ কোটি নয়, বাণিজ্যিক পৌরকর হিসেবে চট্টগ্রাম বন্দরের কাছ থেকে ১৬০ কোটি টাকা দাবি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শুধু পৌরকর দিলে হবে না, কন্টেইনারবাহী ভারী যানবাহনের জন্য ক্ষতিগ্রস্ত সড়ক এবং কালভার্ট মেরামতে লাভের ১%-১%ও কম দিতে হবে। বর্ধিত পৌরকর এবং ১% কর আদায় নিয়ে শুরু হয়েছে দুপক্ষের চিঠি চালাচালি। শওকত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সেবাগ্রহীতা হিসেবে ২০১৯ সাল পর্যন্ত বছরে ৩৯ কোটি টাকা পৌরকর পরিশোধ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২০ সালে আইন সংশোধনের মাধ্যমে কর 40% পর্যন্ত বাড়িয়ে ৪৫ কোটি টাকা নির্ধারণ করা হয়। এর অংশ হিসেবে বন্দরের ১,৪০,৭৭,০০০ বর্গফুট স্থাপনার জন্য পৌরকর নির্ধারণ করা হয়েছে ১৬০,১৬,০০,০০০ টাকা। পরিশোধিত ৪৫ কোটি টাকা বাদ রেখে চলতি অর্থ বছরের বাকি ১১৫ কোটি টাকা পরিশোধের জন্য বন্দরকে চিঠিও দিয়েছে নগর। কেন মেয়ররা ৪৫ কোটি টাকা করে নিয়েছে সেটা আমার কোনো বোধগম্য হচ্ছে না। সিটি কর্পোরেশন আসলে মূল জিনিস হচ্ছে মাসুল মিনিমাম 1%। এবার বন্দর কর্তৃপক্ষের আয়ের ১% চেয়েছে সিটি কর্পোরেশন। তবে বন্দরের বিদ্যমান আইনে ১% আয়কর দেওয়ার নিয়ম না থাকায় বাণিজ্যিক পৌরকর যাচাই বাছাইয়ের জন্য গঠন করা হয়েছে দুটি পৃথক কমিটি। যৌথ কমিটি ফার্দার অ্যাসেসমেন্ট করবে, অ্যাসেসমেন্ট করে যদি কোনো অতিরিক্ত প্রাপ্যতার বিষয় থাকে সেটা সমাধান করা হবে। আয়ের উপর কর আরোপের বিষয়ে নগর কর্তৃপক্ষের দাবি, সড়কগুলোর ধারণ ক্ষমতা ৬ থেকে ১০ মেট্রিক টন হলো বন্দরের কারণে ৫০ থেকে ৬০ মেট্রিক টন পণ্যবাহী যানবাহন চলাচল করে। এতে সড়কের স্থায়িত্ব নষ্ট হয়ে যাওয়ায় বেড়েছে ব্যবস্থাপনা খরচ। যে সমস্ত সেবা আপনার নাগরিকদের জন্য দিয়েছেন সেই সেবাগুলো এরাও ভোগ করছে। তো সুতরাং নাগরিক যদি দেয় ট্যাক্স, এদেরকেও এইসব কারণে ট্যাক্স দিতে হবে। যেটিতে পণ্যবাহী জাহাজ বেরানো, উঠানামার চার্জ এবং ইয়ার্ড ভাড়া থেকে বন্দর কর্তৃপক্ষ বছরে ৪ থেকে ৫,০০০ কোটি টাকা আয় করে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ৯৩% সম্পন্ন করে অর্থনীতিতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই বন্দর, ঠিক তেমনি নগরবাসীকে উন্নত সেবা দিতে বদ্ধপরিকর সিটি কর্পোরেশন। আর এর জন্য যেমন সিটি কর্পোরেশনের টাকার প্রয়োজন, ঠিক তেমনি বন্দরের প্রয়োজন সিটি কর্পোরেশনের সেবা নেওয়া। আর এক্ষেত্রে দুটি সরকারি সংস্থায় সমঝোতার মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করবে, এমনটি প্রত্যাশা করে নগরবাসী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাণিজ্য। রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের ১০ম বছরের পদার্পণ উপলক্ষে অমুর ২১ বইমেলায় পাওয়া যাচ্ছে অগ্রযাত্রার অগ্রদূত নামের বই। ১০ বছরের পদযাত্রা অগ্রযাত্রার অগ্রদূতদের গল্প নিয়ে এবারের এই সংকলন। বইটি প্রকাশ করেছে স্টুডেন্ট ওয়েজ। ১৬ ফেব্রুয়ারি বইটির মোড়ক উন্মোচন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও পাঠাওয়ের সিইও ফাহিম আহমেদ।
উদ্যোক্তাদের হাত ধরে বদলে যেতে শুরু করেছে রাঙামাটির পর্যটন শিল্প। প্রাকৃতিক ও ঐতিহাসিক দর্শনীয় স্থানের পাশাপাশি নতুন নতুন রিসোর্ট, বিনোদন কেন্দ্র আকৃষ্ট হচ্ছেন পর্যটকরা। ঋণ সুবিধা ও বিদেশি পর্যটক ভ্রমণের নীতিমালা কিছুটা শিথিল করা গেলে জেলার পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে বলে মত সংশ্লিষ্টদের। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। হ্রদ ও পাহাড়ের শহর রাঙামাটি প্রকৃতির রূপের টানে প্রতি বছরই ভিড় করেন ভ্রমণ পিপাসুরা। তবে গেল 5 থেকে 7 বছর আগেও পর্যটকদের প্রকৃতির মাঝে রাত্রি যাপনে ছিল না কোনো ব্যবস্থা। বাধ্য হয়ে আবাসিক হোটেলে থাকতে হতো তাদের। কিন্তু সম্প্রতি বদলে গেছে সেই চিত্র। তরুণ উদ্যোক্তারা হ্রদের বুকে নয়নাভিরাম পরিবেশে গড়ে তুলেছেন নতুন নতুন রিসোর্ট। চালু হওয়া রিসোর্টের মধ্যে রয়েছে মায়াবী দ্বীপ, ওয়াইল্ডউড ও রাঙাদ্বীপ। প্রতিটি রিসোর্টের কটেজেই রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা, রয়েছে পাহাড়ের ঐতিহ্য, জুম ঘরে রাত কাটানোর ব্যবস্থা। কটেজগুলোর কারণে আমাদের সুবিধা হচ্ছে কি আমরা লেকের ভিতরে থেকে লেকটা উপভোগ করতে পারতেছি। রাত ছিলাম, খুবই ভালো লাগছে, চারপাশের পরিবেশ এবং নিঃশব্দ, রাতের শুধুমাত্র ঝিঝি পোকার ডাক। বাংলাদেশের মধ্যে যে এরকম একটা দ্বীপ আছে, আমরা বিভিন্ন দেশে ঘুরি, ইন্দোনেশিয়া, তার থাইল্যান্ড, মালদ্বীপ, কিন্তু আমাদের দেশের মধ্যে যে এরকম অনেক ধরনের সুবিধা আছে, এই সুবিধাগুলো আমরা পেতে পারি। নেক্সট ট্রিপ আমি আমার ফ্যামিলি নিয়ে আসবো এখানে। সো মানে অতুলনীয় দৃশ্য, আমার এত ভালো লাগছে, আমার তো মনে হয় আমি এখানেই থেকে যাই। পর্যটকরা চাইলে থাকতে পারেন তাঁবুতেও। রয়েছে ক্যাফেটেরিয়া, সেখানে বাংলা, চাইনিজ ও পাহাড়ের বাহারি সব খাবারের স্বাদ নিতে পারেন পর্যটকরা। এমন নিরিবিলি পরিবেশে রাত কাটিয়ে তুষ্ট তারা। রিসোর্টে ভালো সাড়া পাচ্ছেন বলে জানালেন ব্যবসায়ীরা। পর্যটকরা নিরিবিলি পরিবেশে সব 500 থেকে 5,500-এর মধ্যে রাত্রি যাপন করতে পারবে। ক্যাম্পিং আছে, কটেজ আছে, এরপরে আমাদের রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে বাঙালি খাবার, চাকমা ট্রেডিশন, চাইনিজ থেকে শুরু করে সমস্ত খাবার আমরা এখানে পরিবেশন করি। থাইল্যান্ড, মালদ্বীপ স্টাইলে কিছু পুল আমরা রেডি করেছি, মানে এগুলো হচ্ছে সব অ্যাটাচ সুইমিং পুল। তারপর হচ্ছে আমাদের কিডস জোন মোটামুটি এখন চালু করছি। ঋণ সুবিধা ও বিদেশি পর্যটক ভ্রমণের নীতিমালা কিছুটা শিথিল করা গেলে জেলার পর্যটন খাত আরো সমৃদ্ধ হবে মত ব্যবসায়ী নেতারা। বিদেশি পর্যটক রাঙামাটিতে আসতে চান, তাদেরকে এই জেলায় ভ্রমণের ক্ষেত্রে তাদের নীতিমালাটা আরো সহজীকরণ করা প্রয়োজন। ব্যাংকিং সুযোগ সুবিধা যদি আমরা পাই, লোন পাই, তাহলে আমরা মনে করি যে আমাদের ব্যবসাটা আমরা আরো সম্প্রসারণ করতে পারব। গেল 5 বছরে শুধুমাত্র রাঙামাটি শহরের আশেপাশে গড়ে উঠেছে 20টি রিসোর্ট। সময় সংবাদ, রাঙামাটি। বিশ্ববাজারে এক মাসে $156 বেড়েছে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম। এর অন্যতম কারণ হিসেবে মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য নীতির অস্থিরতার সঙ্গে দেশটিতে স্বর্ণালংকারের চাহিদা বেড়ে যাওয়াকে সামনে আনছে বাজার বিশ্লেষকরা। বর্তমানে বিশ্ববাজারে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম পড়ছে $2,953। বিশ্ববাজারে বাড়ছে রূপার দামও। প্রতি ট্রয় আউন্স এই ধাতুর দাম এক মাসে $2.5 বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে $33। প্লাটিনামের দামও ঊর্ধ্বমুখী বিশ্ববাজারে। এক মাসে ধাতুর দাম 2.25% বেড়ে বর্তমানে প্রতি ট্রয় আউন্স বিক্রি হচ্ছে $988। এ সময়ের বাণিজ্য। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শেষ হয়েছে 5 দিনব্যাপী গালফ ফুড মেলা। মেলায় বাংলাদেশের 41টি প্রতিষ্ঠান এবার $34.59 মিলিয়ন বা $3.45 লাখ নিশ্চিত ক্রয়াদেশ পেয়েছে। শুক্রবার মেলার শেষ দিনে দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল উইং এ তথ্য জানায়। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গালফ ফুড মেলা শেষ হয়েছে। এবার বাংলাদেশের 41টি প্রতিষ্ঠান অংশ নিলেও গতবারের চেয়ে ক্রয়াদেশ অর্ধেকেরও কম বলে জানান সংশ্লিষ্টরা। গত বছর মেলায় ক্রয়াদেশ ছিল প্রায় 107 মিলিয়ন বা $10.70 লাখ। এবার 41টি প্রতিষ্ঠান মিলে নিশ্চিত ক্রয়াদেশ পেয়েছে $34.59 মিলিয়ন বা $3.45 লাখ। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য ক্রয়াদেশ পেয়েছে প্রায় $29.163 মিলিয়ন বা $2.91 লাখ। ব্যবসায়ীরা বলছেন ক্রয়াদেশ কমলেও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও অভিজ্ঞতা সঞ্চয় করেছে প্রতিষ্ঠানগুলো।
সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি, ভিসা জটিলতা থাকায় এবার মেলায় অংশগ্রহণকারী ছাড়া দেশীয় বায়াররা তেমন অংশ নিতে পারেননি। দূতাবাস ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর চেষ্টায় শেষ মুহূর্তে 82 জন ভিসা পান। দেশীয় বায়ার না পাওয়ায় ক্রয়াদেশ কমেছে। গত 2 আসরে বাংলাদেশি ব্যবসায়ীরা স্থান সংকুলানের অভিযোগ তুলে আসছেন। এ বিষয়ে এবার মেলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। সে অনুযায়ী আগামী আসরে জায়গা বাড়ানোর আশ্বাস পেয়েছে বাংলাদেশ। এদিকে গালফ ফুডের পরবর্তী আসরে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সঙ্গে ভেন্যু হিসেবে যোগ করা হবে দুবাই এক্সপো সিটি। 1 মাস এগিয়ে আগামী বছর জানুয়ারির শেষ সপ্তাহে 2টি আলাদা ভেন্যু নিয়ে বৃহৎ পরিসরে মেলার ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খাবারের সঙ্গে মুরগির বাচ্চার বাড়তি দাম, প্রান্তিক খামারিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। পল্লী শিল্প টিকিয়ে রাখতে সিন্ডিকেট ভাঙার তাগিদ। খিলগাঁয়ে পুড়েছে ওয়ার্কশপের অনেক গাড়ি, ক্ষতিগ্রস্ত 22 ব্যবসা প্রতিষ্ঠান। করাইল বস্তির আগুনে সব হারিয়ে খোলা আকাশের নিচে বহু মানুষ। এবং চট্টগ্রাম বন্দরের কাছে বছরে 160 কোটি টাকার পৌরকর দাবি সিটি কর্পোরেশনের। ভারী যানে ক্ষতিগ্রস্ত সড়ক কালভার্ট মেরামতে দিতে হবে লাভের 1%। চলছে চিঠি চালাচালি। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।